সেই সিঁড়িটি ভেঙে চুরে দেওয়া হয়েছে বটে, সেখানে পিনাকি ভট্টাচার্যের নামও লেখা হয়েছে বটে, কিন্তু পিনাকি ভট্টাচার্যের স্বপ্ন হচ্ছে ওই সিঁড়িটি ভেঙে দিতে হবে। আবরার ফাহাদের ভাইয়ের স্বপ্ন হচ্ছে একেবারে গুড়িয়ে দিয়ে ওখানে একটা কলেজ করতে হবে, এবং এরকম নানা স্বপ্ন নিয়ে ওখানে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয়েছিলেন, এবং তারা ভাবছেন যে ধানমন্ডি 32 নম্বর মাটির সাথে মিশিয়ে দিলে আর কেউ সেখানে গিয়ে কোনো নাটক করতে পারবে না। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, সেই দিনটিতে আবারও ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরের দিকে বুলডোজার নিয়ে রওনা হয়েছে। যেই বুলডোজারের নাম এখন শুনেছি যে এই 5ই ফেব্রুয়ারির পর থেকে বারবার ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার সূত্রেই শিখে নিয়েছি যে প্রকৃত নাম, সঠিক নাম হচ্ছে এক্সক্যাভেটর। তো এই এক্সক্যাভেটর বা বুলডোজার নিয়ে ছাত্র জনতা রায় ঘোষণার আগেই রওনা দেয় ধানমন্ডি 32 নম্বরের দিকে। তখন খবরে প্রকাশ পায় যে ঢাকা কলেজের ছাত্ররা, বিক্ষুব্ধ ছাত্ররা দুটো এক্সক্যাভেটর নিয়ে ধানমন্ডি 32-এর দিকে রওনা দিয়েছেন। কিছুক্ষণ পরেই সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতে থাকে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তার মানে শুধু ঢাকা কলেজ নয়, একটা মানে আরো সামগ্রিক চেহারা দেওয়ার চেষ্টা হয় এই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। তারা গিয়ে উপস্থিত হয় এবং এরপর পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনা ঘটে। সেনাবাহিনী এই এক্সক্যাভেটর দুটো একরকমের অচল করে দেয়, স্ক্রু খুলে নিয়ে বা এরকম কিছু করে অচল করে দেয়, এবং তারপর পুলিশ আর ছাত্র জনতার মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই আদালতে ফাঁসির রায় হয়ে যায়। কিন্তু এই বিক্ষুব্ধ ছাত্র জনতার মূল লক্ষ্য স্থির থাকে ধানমন্ডি 32 নম্বরের দিকে, এবং তারা বারবার বিভিন্ন দিক থেকে ছোট ছোট গ্রুপে সংগঠিত হতে থাকে এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। আসলে এই 32 নম্বরে আবারও মানে আর কি ভাঙার বাকি আছে, এই প্রশ্ন যারা আমরা মনে মনে করছি যে 5ই আগস্ট এক দফা আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তারপর 5ই ফেব্রুয়ারি 6 মাস পর আবারও বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে গিয়ে 2 দিন 3 রাত ধরে এই এক্সক্যাভেটর বা বুলডোজার নিয়ে ভেঙেছে, আগুন দিয়েছে, মানে হাতুড়ি, শাবল যে যা পেরেছে তা নিয়ে ইচ্ছা মতো কোনো নির্বিবাদে বিনা বাধায় ভেঙে গেছে। এবং আপনাদের মনে থাকবে তখন সেনাবাহিনী যেমন বিক্ষুব্ধ ছাত্র জনতার ভুয়া ভুয়া স্লোগান শুনে গাড়িতে উঠে ওই এলাকা ত্যাগ করেছে, ঠিক তেমনি একদিন পর মানে মোটামুটি 24 ঘন্টা পর জেগে উঠে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা যেহেতু ওখানে বসে ভারতে বসে বক্তৃতা দিচ্ছেন ফেসবুকে, সেই রাগেই বিক্ষুব্ধ ছাত্র জনতা 3 দিন ধরে দুরাত ধরে এই ভাঙচুর কার্যক্রম চালিয়ে গেছে। কাজেই ছাত্র জনতা জানে যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে 32 নম্বরে যাওয়া জায়েজ, এবং তাদের জন্য এটা প্রায় একটা স্বাধীনতা যুদ্ধের মতো, মানে একটা তাদের জন্য একটা যুদ্ধযাত্রার মতো যে বুলডোজার নিয়ে তারা 32-এর দিকে রওনা হচ্ছেন। এবং এই যুদ্ধ শেষ হচ্ছে না কেন দেখেন, এখানে আমি দুটো ভাবে এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি। এক হচ্ছে বিজয়ী পক্ষের সবসময় একটা জয় চিহ্ন দেখানোর প্রয়োজন পড়ে। মানে আপনারা দেখবেন যে বিজয়ী পক্ষ পতাকা ওড়ায়, বিজয়ী পক্ষ মানে দল বেঁধে তাদের অস্ত্র উঁচিয়ে ছবি তোলে। এই সব কিছু একরকমের মিসিং, একরকমের এই উপভোগগুলো করতে পারেন নাই 24-এর বিজয়ী পক্ষ। 24-এর বিজয়ী পক্ষকে বাংলাদেশের পুরনো পতাকা কপালে বেঁধে আন্দোলন করতে হয়েছে। তারা তাদের কৃতিত্বের চিহ্ন হিসেবে বা তাদের শক্তিমত্তার প্রদর্শন হিসেবে যাত্রাবাড়িতে, গাজীপুরে, উত্তরায় যেসব জায়গায় তারা ব্রিজে উল্টো করে রাজনৈতিক প্রতিপক্ষের কিংবা পুলিশের সদস্যদের হত্যা করে লাশ উল্টো করে বেঁধে ঝুলিয়ে রেখেছিল দিনের পর দিন, সেসব ঘটনা সে সময় তারা সেভাবে প্রচার করতে পারে নাই, কারণ তখন তাদের মূলত প্রচার করতে হয়েছে যে তারা
মানে তারা নিগ্রহের শিকার হচ্ছে, তারা সহিংসতার শিকার হচ্ছে, তারা পুলিশের দ্বারা সহিংসতার শিকার হচ্ছে, তারা মৃত্যু এবং জখমের শিকার হচ্ছে। এই কারণে তাদের পক্ষে তাদের যে বিজয় পতাকাগুলো সেগুলো তখন দেখানো সম্ভব হয় নাই। দেখেন, এই জুলাই আগস্ট আন্দোলনের অনেক পরে এসে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃস্থানীয়দের বলতে হয়েছে যে তারাই তখন বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রে গিয়ে আগুন দিয়েছিলেন। সেই ব্যক্তি সংবাদ মাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন, তাদের বলতে হচ্ছে তারা মেট্রো রেলে আগুন দিয়েছেন, তারা এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আগুন দিয়েছেন, সেতু ভবনে আগুন দিয়েছেন। কিন্তু সে সময় যখন তারা ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন, যখন তারা রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিচ্ছেন, এতগুলো রাষ্ট্রীয় সম্পদের ওপর একসাথে হামলা করে এবং মানে অপ্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার বুঝতে পারছে না যে কোনটা সামলাতে গিয়ে কোনটা ঠিক রাখবে, এমন পরিস্থিতিতেও তারা সে সময় ওই সব জায়গায় তাদের বিজয় পতাকা উঠাতে পারেন নাই বা আগুন দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে ভি চিহ্ন দেখিয়ে ছবি তুলতে পারেন নাই। কাজেই তাদের পক্ষে তাদের বিজয় চিহ্ন, মানে এই জায়গাগুলো আমি দখল করে নিলাম, এই দেশ এখন আমার দখলে, এই বিষয়টা তাদের পক্ষে একরকমের ঘোষণা করা সম্ভব হয় নাই। এই ঘোষণা তারা আসলে প্রথম দিতে পারলেন যখন 5ই আগস্টের পর তারা গণভবনে ঢুকে গিয়ে পাঙ্গাস মাছ নিয়ে ছবি তুলছেন, ফার্নিচার নিয়ে ছবি তুলছেন, নারীর অন্তর্বাস নিয়ে হাতে উঁচিয়ে ছবি তুলছেন হাস্যোজ্জ্বল চেহারায়। তখন প্রথম তারা তাদের বিজয় পতাকা ওড়াতে শুরু করলেন। এরপর সারা দেশ জুড়ে বঙ্গবন্ধু সহ মুক্তিযোদ্ধাদের মিউরাল ভাঙা, ভাস্কর্য ভাঙা, এই প্রত্যেকটি ক্ষেত্রে তারা একরকমের তাদের বিজয় চিহ্ন এঁকে দেওয়ার একটা কার্যক্রম সম্পন্ন করলেন বলে তাদের মনে হলো। এরপর 5ই ফেব্রুয়ারি এসে আসলে তারা সারা পৃথিবী জুড়ে আবার শিরোনাম হওয়ার মতো একটা ঘটনা ঘটালেন, যখন তারা 6 মাস পরে এসে আবারও ভাঙা বাড়িতে ঢুকে আগুন দিলেন, ভাঙলেন, বুলডোজার আনলেন এবং এই ঘটনা সারা পৃথিবীতে খবর হলো যে বুলডোজার দিয়ে 32 নম্বর মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। কিন্তু এখনো কি বাকি আছে ওই বাড়িটাতে? আপনাদের যাদের মনে সে প্রশ্ন, তাদের জন্য উত্তর দেই। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ, যিনি ছাত্রলীগের সদস্যদের হাতে খুন হয়েছিলেন এবং তারা সকলে যাবজ্জীবন মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছিল আগের আমলেই, এবং যাদের আইনজীবী হিসেবে আবার জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার শিশির মনির কাজ করায় অনেকেই প্রশ্ন তুলেছেন যে এরা কি তাহলে ছাত্রলীগ না ছাত্র শিবিরের কর্মী ছিল। এবং যাদের যেই দণ্ডপ্রাপ্ত আসামিদের একজন এই সরকারের আমলে কারাগার ভেঙে বেরিয়ে গেছেন, যখন সারা বাংলাদেশ জুড়ে কারাগারগুলোতে জুলাই আগস্টের আন্দোলনকারীরা হামলা চালাচ্ছিলেন বা কারাগার থেকে মুক্ত করে আনছিলেন বিভিন্ন দণ্ডপ্রাপ্ত আসামিদের এবং জঙ্গিদের, সেই সময়ে সেই আবরার ফাহাদের ভাই আজকে ফেসবুক পেজে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস দিয়েছেন। তার ছোট ভাই আবরার ফায়াজ, যিনি আবার সাধারণ ছাত্র হিসেবে বুয়েটে, যাতে কিছুতেই ছাত্র রাজনীতি ঢুকতে না পারে, ছাত্রলীগের আমলে তিনি এই বিষয়ে অত্যন্ত সক্রিয় এবং বিরাট আন্দোলন বুয়েটে নেতৃত্ব দিয়েছিলেন। সেই আবরার ফাহাদের ভাই, তিনি বলেছেন, মানে সাধারণ ছাত্র, তিনি বলছেন যে আগের বার 32 নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে 15% ভাঙা হয়েছিল, সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব বলে আক্ষেপ প্রকাশ করে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ বলছেন, যতদিন না ধানমন্ডি 32 মাটির সমান হবে ততদিন 2-1টা আওয়ামী দেশবিরোধী প্রেতাত্মা দুদিন পর পর গিয়ে ওখানে কাহিনী করতে থাকবে। যদি এবারই সমান করতে পারেন ভালো হয়, না হলে বাংলাদেশের মধ্যে ভারতীয় প্রক্সি বাহিনীর কিবলা যতদিন দাঁড়িয়ে থাকবে সমস্যা করতেই থাকবে। সবচেয়ে ভালো হবে ওইখানে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের হল করে দেওয়া গেলে খেলা শেষ একেবারেই। তখন এক একজনের স্বপ্ন এক একটা। 13 তারিখ থেকে যেদিন লকডাউন ডেকেছে আওয়ামী লীগ, সেদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্য, এই যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের যে ছাত্র জনতা, তাদের যে একজন শীর্ষস্থানীয় তাত্ত্বিক গুরু পিনাকি ভট্টাচার্য 13 তারিখ থেকেই খুঁজছিলেন যে কোথায় কোথায় এর পরেও এই বিজয় চিহ্ন এঁকে দেওয়া যায়। পিনাকি ভট্টাচার্যের আবার লক্ষ্য যে বঙ্গবন্ধুর বাড়ির ধানমন্ডি 32 নম্বরের সিঁড়িটা নাকি এখনো
একই রকম ভাবে আছে। এবং পিনাকি ভট্টাচার্য অত্যন্ত গর্বিত হয়ে 5ই ফেব্রুয়ারির পর ছবিও দিয়েছিলেন যে সেখানে পিনাকি ভট্টাচার্যের নাম লিখে এসেছেন তার একজন ভক্ত, মানে যেই সিঁড়িটাতে বঙ্গবন্ধু মৃত্যুর পর মানে গুলিবিদ্ধ হয়ে ঢলে পড়েছিলেন, যেখানে বঙ্গবন্ধুর রক্তের দাগ বহু 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 বছর সংরক্ষিত ছিল, সেই সিঁড়িটি ভেঙে চুরে দেওয়া হয়েছে বটে, সেখানে পিনাকি ভট্টাচার্যের নামও লেখা হয়েছে বটে, কিন্তু পিনাকি ভট্টাচার্যের স্বপ্ন হচ্ছে ওই সিঁড়িটি ভেঙে দিতে হবে। আবরার ফাহাদের ভাইয়ের স্বপ্ন হচ্ছে একেবারে গুড়িয়ে দিয়ে ওখানে একটা কলেজ করতে হবে। এবং এরকম নানা স্বপ্ন নিয়ে ওখানে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয়েছিলেন এবং তারা ভাবছেন যে ধানমন্ডি 32 নম্বর মাটির সাথে মিশিয়ে দিলে আর কেউ সেখানে গিয়ে কোনো নাটক করতে পারবে না। কোন নাটকের কথা বলছেন বলেন তো আবরার ফাহাদের ভাই? ওই যে 13 তারিখেও এক স্কুল ছাত্র, 14 বছরের এক স্কুল ছাত্র নিজন আমিন খান, তিনি গেলেন 32 নম্বরে এবং গিয়ে পুলিশের হাতে আটকও হলেন। তিনি গিয়েছিলেন ধানমন্ডি 32-এর একটা ইট নিয়ে আসতে এবং পুলিশের কাছে আটক থাকার পর তার মা মুচলেকা দিয়ে, তিনি যেহেতু মাইনর, অপ্রাপ্ত বয়স্ক, তাকে ছাড়িয়ে আনার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে বসলেন যে এই 32 নম্বর একদিন তীর্থস্থান হবে এবং তিনি ইনশাল্লাহ আবার যাবেন ওই ধানমন্ডি 32 নম্বরে। দেখেন, ওই দিনই ধানমন্ডি 32 নম্বরে এক সাধারণ গৃহবধূ আজিমপুর থেকে সালমা খাতুন, উনি গিয়ে উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বসলেন। জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর হাতে বেধড়ক পিটুনি খেলেন। এরপর এখন তাকে 2024-এর জুলাইয়ের আন্দোলনের হত্যার মামলায় আসামি করেছে পুলিশ। এরপরেও আরেক নারী এই 16 তারিখ মানে হাসিনার রায়ের আগের দিন শাহবাগে হ্যান্ডমাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে আওয়ামী লীগের নির্বাচনী গান বাজালেন এবং একা, এবং তারপর ঘোষণা দিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এই সাহসের কারণ কি, তখন তিনি বললেন যে এই জয় বাংলা জিতবে এবার, নৌকা, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, এসব গান তিনি বাজাতে এসেছেন শাহবাগের মতো জায়গায় দাঁড়িয়ে হ্যান্ডমাইক নিয়ে এসে শেখ হাসিনার বিচারের রায়ের প্রতিবাদ জানাতে। এবং তিনি বললেন তার যতটুকু সাধ্য ততটুকু সাধ্য দেখিয়ে তিনি এই প্রতিবাদ জারি রাখবেন। কাজেই ধানমন্ডি 32 মাটির সাথে মিশে গেল কিনা, ধানমন্ডি 32 আর থাকলো কিনা, তাতে যেমন প্রতিবাদীর কিছু আসে যায় না, ঠিক তেমনি এদেরকে, এই পাগলদের কে ঠেকাবে? আমার মনে হয় যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ আশা করেছিলেন, বা জামায়াতে ইসলামী ছাত্র শিবির সহ যাদের বিরাট রাজনৈতিক বিজয় অর্জন হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মাধ্যমে, তারা রাজপথে যে পরিমাণ সংঘাত আশা করেছিলেন, তারা যে ধরনের সহিংস প্রস্তুতি নিয়েছিলেন যে আরো অনেক লাশ তারা যখন বিজয়ী তখন তারা ফেলে দিতে পারবেন, কিংবা তারা যেভাবে রাষ্ট্রটা পুরো চেহারাটা বদলে দিতে চান, এখনো হয়তো সেই প্রক্রিয়া বা সেই চূড়ান্ত বিজয় তাদের অর্জিত হয় নাই বলেই, মানে তাদের মন মতো যথেষ্ট সহিংসতাও তারা এখনো করতে পারেন নাই, আরো বাকি আছে। এবং রাষ্ট্রটাকে যেভাবে তারা বদলে দিতে চেয়েছিলেন তাদের স্বাধীনতার পর 1971-এর বিপরীতে, সেই স্বাধীনতা অর্জনের পর তারা যেভাবে রাষ্ট্রটাকে বদলে দিতে চেয়েছিলেন, আমার মনে হচ্ছে সেই চূড়ান্ত বিজয় অর্জন বাকি বলেই এখনো ক্রমাগতভাবে তারা শত্রু খুঁজছেন এবং বিজয় চিহ্ন এঁকে দিতে চাইছেন এবং রাজপথে তাদের শক্তিমত্তার প্রদর্শন করছেন। এই শক্তিমত্তার চূড়ান্ত বিজয় কত দূর, কি সেই বিজয়, সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে দেখবার জন্যে যে সত্যি চূড়ান্ত বিজয় এদের পক্ষেই থাকে কিনা।